মাধ্যমিক 2026 ক্লাস 10। দেখো আর কিছু দিনের মধ্যে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, হাতে মাত্র 2 থেকে আড়াই মাস। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার লাস্ট মিনিট বা ফাইনাল সাজেশন যাই বলো না কেন সেটা প্রকাশ করতে চলেছি। হ্যাঁ ঠিক, আজকে শুধুমাত্র 2 নম্বরের। পরের ভিডিওতে 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন বা ফাইনাল সাজেশন পোস্ট করে দেবো। আজকে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্নগুলো পোস্ট করছি। এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো দেখতে থাকো। আর যাদের যে প্রশ্নগুলো হয়ে আছে সেগুলো খুব ভালো কথা আরেকবার রিভিশন করো। আর যে প্রশ্নগুলো এখন অবধি হওয়া নেই বা এখন অবধি রেডি নেই সেগুলো অবশ্যই করে নাও। আর বেশি সময় নেই, এই কয়েকটা দিনের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু করে নাও। আর এটাই কিন্তু 2026 সালে মাধ্যমিকের 2 নম্বরের শেষ সাজেশন। এরপরে কিন্তু বড় প্রশ্নের সাজেশন আসবে। সেই সাজেশন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কি প্রশ্ন তোমাদের হয়ে আছে, কোন কোন প্রশ্নগুলো হওয়া নেই সেগুলো একটু কমেন্টে জানিও। এবার আরেকটা বিষয় হচ্ছে যে আগের ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছিল সেই বিষয়ে যে পড়ছি, পরীক্ষার আগে প্রচুর পড়ছি, সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখতেও পারছি না, যা যা পড়েছি সমস্ত কিছু কিন্তু ভুলে যাচ্ছি। দেখো, টেস্ট পরীক্ষা তোমাদের এই জন্যই নেওয়া, তোমাদের কি ফল্ট হচ্ছে, তোমরা কি পারছো না সেগুলো দেখার জন্যই তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এবং তোমরা সেই টেস্ট পরীক্ষায় এই ফল্টগুলো তোমরা বুঝতে পারছো, কোন কোন জায়গাগুলো আরও স্ট্রং করতে হবে, ঠিক আছে, সেইগুলো তোমরা এখন থেকেই বুঝতে পারছো। তোমরা এই কমেন্ট করেছো, তোমরা এটা বুঝতে পেরেছো, এটা দেখে ভালো লাগলো। দেখো, এই যে সমস্যা সমস্ত ছাত্রছাত্রীদের, বেশিরভাগ ছাত্রছাত্রীদের এই সমস্যা কিন্তু হয়ে থাকে। আমি একটা কথাই বলতে পারি যে যদি পড়া ভুলে যাচ্ছ, পড়ার পরের দিন যখন মনে করার চেষ্টা করছো সেটা যদি ভুলে যাও, তাহলে একটাই কাজ করতে পারো, মুখস্থ করার সাথে সাথেই একবার না দেখে লেখার চেষ্টা করো। বড় প্রশ্ন হয়তো মহাবিদ্রোহ বা যে কোনো প্রশ্ন তুমি লিখছো, সেই প্রশ্নটা 3-4 বার পড়ো, মুখস্থ হওয়ার পর একবার না দেখে লেখো, টাইম ধরে ধরে। বড় প্রশ্ন যদি 8 নম্বরের প্রশ্ন লেখো তাহলে 8 ঘন্টার মধ্যে চেষ্টা করো যে 8 ঘন্টার মধ্যে প্রশ্নটা শেষ করার। 4 নম্বরে যদি কোনো বড় প্রশ্ন লিখছো না দেখে, তাহলে সেটা 20 মিনিটে শেষ করার চেষ্টা করো। 20 মিনিট থেকে 15 মিনিট, তার বেশি সময় কিন্তু নিও না, ঠিক আছে। এবার না দেখে লেখার এরকমভাবে প্র্যাকটিস করো, দেখো মনে থাকবে। এই না দেখে লেখার পর আরও একবার মিলিয়ে নাও যে কোন কোন জায়গাগুলো তোমার ভুল গেছে, কোন কোন জায়গাগুলো একেবারে ঠিক আছে। মিলিয়ে নেওয়ার পর আরেকবার তুমি সেই নোটসটা বা যে পড়াটা পড়ছো না কেন সেটা আরেকবার ভালোভাবে মুখস্থ বা ঝালিয়ে নাও, তাহলে দেখবে মুখস্থ থাকবে আর মনে থাকবে। আর তারপরের দিন যেদিন পড়েছো তার পরের দিন গিয়ে আরেকবার দেখবে যে মনে করতে পারছো কিনা। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তো পয়েন্টগুলোকে অবশ্যই মনে রাখো, তাহলেই তোমার গোটা বিষয়টাই মনে থাকবে। আর একটা বিষয়, এই যে এই প্রশ্নগুলো যেগুলো এখন তোমরা দেখবে, এই 2 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো করলেই কি সব কমন পেয়ে যাব? দেখো, কমন পাবে বলেই সেরকমভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবার তোমাদের ইচ্ছা অনুযায়ী যদি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তোমাদের স্যারেরা যদি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের বলেছেন করতে, অবশ্যই সেই প্রশ্নগুলো কোনোভাবে যেন বাদ দিও না, সেই প্রশ্নগুলোও যেন গুরুত্ব সহকারে পড়বে। তার সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। সেহেতু সমস্ত প্রশ্নই কিন্তু করতে হবে, যে এই প্রশ্নগুলোই যখন সাজেশন হিসাবে সাজেশন হিসাবে পোস্ট করা হলো তাহলে এইগুলোই আসবে, এরকম কোনো ব্যাপার নয়। আসার মতোই করা হয়েছে, ঠিক আছে, সাজেশনটা আসার মতোই কিন্তু তৈরি করা হয়েছে যাতে তোমাদের কমন আসে। এবার তোমাদের যদি এই প্রশ্নের বাইরে, এই যে সাজেশনের বাইরে থেকে যদি কোনো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে হয় অবশ্যই করবে, ঠিক আছে। তো সমস্ত প্রশ্নগুলো একটু দেখে রাখো পরীক্ষার আগে, এই কয়েকটা দিনের মধ্যে যতটুকু হয় ততটুকু রিভিশন দাও, দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং খুব সহজেই তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। বেশ, চলো সাজেশনটা ভালোভাবে দেখে নাও। দেখো, প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ও তার মুখপাত্রের নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারতের নতুন সামাজিক ইতিহাস চর্চার কয়েকটি কেন্দ্রের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক এবং নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? দুটো প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক আছে।
এই যে 3 নম্বর প্রশ্ন দেখছো, 3 নম্বর প্রশ্ন কিন্তু দুটোই আলাদা, সামাজিক ইতিহাস আর নতুন সামাজিক ইতিহাস, এই দুটোই পড়ে রাখবে। তারপর দেখো 4 নম্বর আধুনিক ইতিহাস চর্চা, বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন প্রচলিত ইতিহাস চর্চা কি। 6 নম্বর প্রশ্ন ইতিহাস কি। ইতিহাস পড়তে গেলে অবশ্যই এটা জানতে হবে, সেহেতু এটা করে রাখবে, ইতিহাস কি। 7 নম্বর ঐতিহাসিক তথ্য কি, ঐতিহাসিকের কাজ কি। এই দুটো কিন্তু আলাদা প্রশ্ন, দুটোই করে রাখবে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন খাদ্যাভ্যাস, খেলাধুলা, পরিবেশ, স্থানীয়, সামরিক ইতিহাস বলতে কি বোঝো। এগুলো সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে রেখো, ঠিক আছে। সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 9 নম্বর প্রশ্ন দেখো সোমপ্রকাশ কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠেছিল। 10 নম্বর প্রশ্ন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী শিক্ষা, ঠিক আছে। নারী শিক্ষার ইতিহাস বলতে কি বোঝো, বা নারী শিক্ষার ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে কিছু লেখো, এরকম ভাবেও কিন্তু আসতে পারে। 12 নম্বর প্রশ্ন কিভাবে স্মৃতিকথা ও আত্মজীবনীকে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। 13 নম্বর প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী থেকে 19 শতকের বাংলার সামাজিক ইতিহাস কিভাবে জানা যায়। 15 নম্বর প্রশ্ন কে কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করেছিল। অবশ্যই জানো ব্রিটিশ সরকার বন্ধ করেছিল, কি কারণে সেটা একটু সংক্ষেপে লেখো তাহলেই হবে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ কি। 2 নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো বা কি ছিল সেটা লেখো। 3 নম্বর প্রশ্ন মেকলে মিনিটস কি। 4 নম্বর প্রশ্ন ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো। প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কোনোভাবেই যেন বাদ না যায়, ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার কেন বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন বেথুন সাহেব কেন স্মরণীয়। 7 নম্বর প্রশ্ন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 8 নম্বর প্রশ্ন কি উদ্দেশ্য নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেব গুরুত্বপূর্ণ কেন বা তিনি কেন স্মরণীয়, এটাও কিন্তু আসতে পারে। 10 নম্বর প্রশ্ন কে কবে ইংরেজি ভাষাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ঘোষণা করেন, এর গুরুত্ব কি ছিল। 11 নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশনার কয়েকটি দিক চিহ্নিত করো। 12 নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা। বাংলার নবজাগরণ খুব ভালোভাবে করে রাখো। 13 নম্বর প্রশ্ন শ্রী রামকৃষ্ণদেব কিভাবে ধর্ম সমন্বয়বাদী আদর্শ বাস্তবায়িত করেন। 14 নম্বর প্রশ্ন বিজয় কৃষ্ণ গোস্বামী কেন বিখ্যাত বা তিনি কে ছিলেন, এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ডিরোজিও কেন স্মরণীয়। নববিধান বলতে কি বোঝো বা নববিধান কি। 17 নম্বর প্রশ্ন আইন বলতে কি বোঝো। 18 নম্বর প্রশ্ন ভারতে প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় বা আধুনিক মানব কাকে বলা হয়। 19 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য। নব্য মানে অবশ্যই তোমরা জানো, নব্য মানে হচ্ছে নতুন। 20 নম্বর প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। তারপর চলো তৃতীয় অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায়ে দেখো প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন ঝাঁসির রানী বিখ্যাত কেন। 3 নম্বর তিতুমির স্মরণীয় কেন বা তিতুমির কে ছিলেন। বিপ্লব বলতে 4 নম্বর বিপ্লব বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন খুদকাঠি প্রথা কি ছিল। 6 নম্বর প্রশ্ন বিরসা মুন্ডা কে ছিল বা বিরসা মুন্ডা কেন স্মরণীয়। 7 নম্বর দাদন প্রথা কি। 8 নম্বর সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল বা সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে যা জানো সেটা লিখতে, এরকম ভাবেও কিন্তু বলতে পারে প্রশ্নতে। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন সমকালীন পত্রপত্রিকা কিভাবে নীলকরদের বিরুদ্ধে জনমত গড়ে তোলে, সেটা তোমাদের লিখতে বলতে পারে, ঠিক আছে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন মেসিয়ানিক আন্দোলন বলতে কি বোঝো। বেশ, এ গেল তোমাদের তৃতীয় অধ্যায়ের। এবার চলো চতুর্থ অধ্যায়ে প্রথম প্রশ্ন 1857 বিদ্রোহের চরিত্র। 19 শতকের সভা সমিতির যুগ বলা হয় কেন।
3 নম্বর মহারানী ঘোষণাপত্র কি? 4 নম্বর জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 5 নম্বর হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কি ছিল? 6 নম্বর প্রশ্ন ভারত সভার লক্ষ্য কি ছিল? 7 নম্বর প্রশ্ন আনন্দমঠ কে রচনা করেন? এই গ্রন্থের মূল উপদেশ কি ছিল? 8 নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন 1858 সালের ভারত শাসন যে আইন, সেই আইনে কি বলা হয়েছিল? 10 নম্বর প্রশ্ন বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় মহাবিদ্রোহ থেকে তোমরা জানো যে দূরে ছিল, কেন কি কারণে দূরে ছিল সেটা তোমাদের একটু লিখতে হবে, ব্যাখ্যা সহ লিখতে হবে। ইলবার্ট বিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। ইলবার্ট বিল কি? 12 নম্বর প্রশ্ন কাদের উদ্যোগে এবং কি উদ্দেশ্যে ইন্ডিয়ান লীগ গঠিত হয়েছিল? 13 নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল? 14 নম্বর প্রশ্ন জমিদার সভা কেন গঠিত হয়েছিল? বেশ, এই গেল তোমাদের চতুর্থ। এবার পঞ্চম অধ্যায়, হিকিজ বেঙ্গল গ্যাজেট কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারকনাথ পালিত স্মরণীয় কেন? 2 নম্বর প্রশ্ন তারকনাথ পালিত স্মরণীয় কেন বা তিনি কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানা উদ্ভবের সহায়ক উপাদানগুলি কি ছিল? 4 নম্বর প্রশ্ন কবে ও কিভাবে বাংলার ছাপার অক্ষর ব্যবহৃত হয়? 5 নম্বর প্রশ্ন ছাপাখানার জগতে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী গুরুত্বপূর্ণ কেন? এটাও কিন্তু আসতে পারে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন ইউ.এন. রায় অ্যান্ড সন্স কি? 7 নম্বর প্রশ্ন প্রকাশনা জগতে বর্ণ পরিচয় গুরুত্বপূর্ণ কেন? 8 নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন বা শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হতো? এটাও কিন্তু আসতে পারে। তারপর দেখো পঞ্চানন কর্মকার কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 12 নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল? এই দুটো প্রশ্ন বিদ্যাসাগর ষাট আর লাইনোটাইপ, এই দুটো কিন্তু 2022 সালেও এসেছিল, ঠিক আছে। তারপর 15 নম্বর প্রশ্ন মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 16 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 17 নম্বর প্রশ্ন সতীশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? মনে হয় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই বছর অর্থাৎ 2025-এর ফাইনালে এসেছিল, তাও দেখে রাখতেই পারো ওই প্রশ্নটা, ঠিক আছে। তারপর চলো ষষ্ঠ অধ্যায় তিন কাঠিয়া প্রথা কি? প্রথম প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি? 2 নম্বর প্রশ্ন খেদা সত্যাগ্রহের গান্ধীজির সহযোদ্ধা কারা ছিলেন? 3 নম্বর প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কি? 4 নম্বর প্রশ্ন খেদা সত্যাগ্রহ বলতে কি বোঝো? আমেদাবাদ সত্যাগ্রহ বলতে কি বোঝো? মোপলা বিদ্রোহ কি? 6 নম্বর প্রশ্ন মোপলা বিদ্রোহ কি? 7 নম্বর প্রশ্ন একা বা একতা আন্দোলন কি? 8 নম্বর প্রশ্ন দামোদর ক্যানেল কর আন্দোলন কি বা সেটি কিসের জন্য হয়েছিল, এরকম ভাবেও কিন্তু আসতে পারে। 9 নম্বর প্রশ্ন স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে সংগঠিত কয়েকটি কৃষক আন্দোলনের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ, কোনোভাবে যেন বাদ না যায়, বারদৌলি সত্যাগ্রহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ কি? নিখিল ভারত 11 নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? 12 নম্বর প্রশ্ন কৃষক আন্দোলনে আল্লুরি সীতা রাজুর ভূমিকা কি ছিল? 13 নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কি? 14 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কে ছিলেন? 15 নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 16 নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজন কমিউনিস্ট নেতা। দেখো ব্র্যাকেটে লিখেছি ব্রিটিশ কমিউনিস্ট নেতা। যদি ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লিখতে বলে তাহলে দুটি ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিল, তাদের নাম লিখবে। আর যদি কয়েকজন এমনি ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা বলে তাহলে ভারতীয় কয়েকজন লিখলেই চলবে, ঠিক আছে। তো ব্রিটিশ কমিউনিস্ট নেতার দুজনের নাম কিন্তু তোমরা পড়ে রেখো, অবশ্যই পড়ে রেখো, আসতেও পারে। সপ্তম অধ্যায় তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন হয়ে গেল, 16টা ছিল, এবার এসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে প্রথম প্রশ্ন সরোজিনী নাইডু, মধুলক্ষ্মী রেড্ডি, কমলা দেবী চট্টোপাধ্যায়, ননিবালা দেবী
প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত কে ছিলেন? দেখো এইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। এখান থেকে কোনো একজন মহিলার নাম দিল এবং তিনি কেন স্মরণীয়, কে ছিলেন, কিসের জন্য তাকে মনে রাখা হয়, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এগুলো একটু ভালোভাবে জেনে যেও, দেখে যেও। তারপর দেখো 2 নম্বর ভগিনী সেনা কি? 3 নম্বর আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের কর্মসূচি উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের রচনা ও অবনীন্দ্রনাথের ভারত মাতার মাধ্যমে ভারতের নারী সমাজের কোন দিক ফুটে উঠেছিল, সেটা তোমাদের লিখতে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, এটাও ভালো করে পড়ে যেও, সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে। 5 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ, তার সঙ্গে ছাত্রদের অংশগ্রহণও দেখে যাবে। 6 নম্বর প্রশ্ন বাসন্তী দেবী কিভাবে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন? 7 নম্বর প্রশ্ন কে ভারতে বিপ্লববাদের জননী নামে পরিচিত? 8 নম্বর প্রশ্ন বীণা দাস স্মরণীয় কেন? 9 নম্বর প্রশ্ন সূর্য সেন কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয়? 11 নম্বর প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট কি? 13 নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপন করা হয়? তারপর 14 নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 15 নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের পদক্ষেপ, মানে ছাত্ররা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা তোমাদের লিখতে হবে। তারপর 16 নম্বর প্রশ্ন হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন? 17 নম্বর প্রশ্ন সেলফ রেসপেক্ট আন্দোলন কি? 18 নম্বর প্রশ্ন পুনা চুক্তি কি? 19 নম্বর প্রশ্ন নমশূদ্র নামে কারা পরিচিত? বেশ, এবার চলো শেষ অধ্যায়, 8ম অধ্যায়। প্রথম প্রশ্ন স্বাধীনতার পর ভারতে কি কি সমস্যা সৃষ্টি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন উত্তর ঔপনিবেশিক ভারত বলতে কি বোঝো? দেশীয় রাজ্য। 3 নম্বর প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝো? আইওসি। 4 নম্বর প্রশ্ন ফুল ফর্মটাও কিন্তু দেখে যেও, আর আইওসি কি সেটাও কিন্তু অবশ্যই দেখে যেতেই হবে। 5 নম্বর কাশ্মীর রাজ্যের ভারত ভুক্তির প্রেক্ষাপট, অর্থাৎ কাশ্মীর সমস্যাটা ছোট্ট করে লিখতেই হবে। 6 নম্বর প্রশ্ন রাজাকার কারা? রাজাকার বাহিনীর নাম তোমরা শুনেইছো অবশ্যই, হায়দ্রাবাদের যখন হায়দ্রাবাদ ভারত ভুক্তি করতে গেছে তখন এই রাজাকার বাহিনীর নাম অবশ্যই তোমরা শুনেছো। তো সেই রাজাকার বাহিনী কারা ওটা লিখতে হবে। হায়দ্রাবাদ ভারত ভুক্তি সংক্ষেপে লেখো। তারপর 8 নম্বর প্রশ্ন র্যাডক্লিফ, একটু বানানটা ভুল হয়েছে এখানে, র্যাডক্লিফ হবে। র্যাডক্লিফ বিখ্যাত কেন? 9 নম্বর প্রশ্ন ফরাসি ও পর্তুগিজ অধ্যুষিত ভারত এলাকা কিভাবে ভারতভুক্ত হলো? তারপর 10 নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ফলাফল কি ছিল? 11 নম্বর প্রশ্ন পট্টি শ্রী রামালু বিখ্যাত কেন? 12 নম্বর প্রশ্ন উদ্বাস্তু সমস্যা বিষয়ে সংক্ষেপে যা জানো লেখো। ঠিক আছে, উদ্বাস্তু সমস্যাটা খুব ভালোভাবে পড়ে রাখো। উদ্বাস্তু বিষয় নিয়ে যাই প্রশ্ন আসবে সেটা তোমরা লিখতে পারবে এই একটা প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে। তো উদ্বাস্তুটা খুব ভালোভাবে বুঝে একবার পড়ে নাও। তারপর দেখো পাঞ্জাব বিভাজনের সঙ্গে বাংলা বিভাজনের পার্থক্য কি ছিল? 4 নম্বর প্রশ্ন দিল্লি চুক্তি কি? 15 নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কি? 16 নম্বর প্রশ্ন ভাষাভিত্তিক রাজ্য গঠনের ফলাফল কি ছিল? আর 17 নম্বর প্রশ্ন আত্মজীবনী থেকে কিভাবে দেশভাগের কথা জানা যায়? আর শেষ প্রশ্ন 18 নম্বর প্রশ্ন মহারাষ্ট্র ও গুজরাট কিভাবে গঠিত হয়েছিল?